6 একর জায়গার জন্য রেল চলবে না। 80 একর জায়গা দরকার, 74 একর জায়গা রেলের হাতে, 6 একর জায়গা মাননীয়া দেবেন না। মেট্রো রেল প্রজেক্ট চিৎকার করছে এরা, বিহারে দিয়ে দিলেন। আরে বিহারে দিবেন না আপনি, এয়ারপোর্ট, ওই কলকাতা এয়ারপোর্টের মধ্যে একটা মসজিদ, একটা মাজার আছে, তুলতে পারছেন না। একটা রানওয়ে, ইউরোপের ফ্লাইট কোত্থেকে আসবে? একটা মাজার এবং একটা মসজিদ আছে, আমি বলবো না যুদ্ধ করে তুলে দিতে, আলোচনা করে বুঝিয়ে সরাতে হবে, নইলে ইউরোপের ফ্লাইট বলে চিৎকার করছেন মুখ্যমন্ত্রী। বলছেন আমাদের এয়ারপোর্ট নেই, বিহারের 4টে এয়ারপোর্ট হয়ে গেল, বিহার জমি দিচ্ছে আপনাকে। তো হাসি মারায় 37 একর জমি চেয়েছে, আপনি দেননি। আর্মি রেডি, এনওসি দিয়ে দিয়েছে ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট চালানোর জন্য। বাগডোগরা এক্সপেনশনের জমি চেয়েছে, আপনি দেবেন না। কলাইকুণ্ডাতে, মেদিনীপুরে এয়ার ল্যান্ডিং এর পারমিশন দিয়ে দিয়েছে আর্মি, এয়ারফোর্স। 25 একর জমি চেয়েছে, আপনি দেবেন না। কমপ্লিটলি ব্যারেন ল্যান্ড, ওখানে দেওয়া যেতেই পারে, দেবে না। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন মিনিস্টার ছিল আমাকে কপি দিয়ে জানিয়েছে যে মুখ্যমন্ত্রীকে ভাঙড়ে জায়গা চেয়েছিলাম নতুন এয়ারপোর্টের জন্য, মুখ্যমন্ত্রী লিখে পাঠিয়ে দিয়েছেন নো এয়ারপোর্ট। সি ইজ ইন্টারেস্টেড ফর অ্যাপিজমেন্ট পলিটিক্স, ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, সবে বরাতে পাকিস্তানে 1 দিন ছুটি, পশ্চিমবঙ্গে 2 দিনের ছুটি, তার পলিটিক্স সে করছে। 32-3 হয়ে গেছে, এরপরে 45 হয়ে যাবে, কাশ্মীর হয়ে যাবে। জাগো বাঙালি, জাগো হিন্দু, এখনো ঘুমালে আর কিছু হবে না। ঠিক একইভাবে 61টা রেল প্রজেক্টের জমি দেয়নি। পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে আরামবাগের ইড়পালা, হিলি রেল প্রজেক্ট দক্ষিণ দিনাজপুরে, 1 লাখি বালুরঘাট রেলপথের কমপ্লিশন, জঙ্গলমহলে ভাদুতলা থেকে লালগড় হয়ে ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনায় আরো রেলপথের এক্সপেনশন। 61টা। অশ্বিনী বৈষ্ণবের চিঠি দেখবেন, আমরা কপি পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। করবে না, করতে দেবে না, অনেক সময় চলে যাবে কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রশংসা করতে। সর্বোপরি দম আছে নরেন্দ্র মোদীজির। 12 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স এক্সেমশন, এ তো কেউ হিসাব মেলাতে পারছে না যে আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হব, আর 12 লক্ষ টাকা, 7 লাখ থেকে 12 লাখ, 5 লাখ টাকা 1 বছরে বাড়িয়ে দেওয়া, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ আওয়ার কান্ট্রি। ভাবাই যায় না। সিপিএম কানতে শুরু করেছে, কে 1 লাখ টাকা রোজগার করছে? আরে তোমরা তো সব তালা লাগিয়ে দিয়েছো, 1 লাখ টাকা রোজগার করবে কি করে? তোমরা তো জানোই না কি করে চাকরি দিতে হয়। তুমি রেখে দিয়ে গেছিলে 1 কোটি, পিসিমণি করে দিয়েছে 2 কোটি 15 লক্ষ পশ্চিমবাংলায় বেকার। সবচেয়ে হ্যাটস অফ টু সেন্ট্রাল বাজেট, যে সিনিয়র সিটিজেন গ্র্যাচুইটির টাকা, পিএফ এর টাকা, কোন গ্রামে জমি বিক্রি করে পরিবার চলে এসেছে শহরে, সবটা নিয়ে এমআইএস করে দিত মান্থলি ইনকাম স্কিমে। ইনকাম ট্যাক্স এক্সাম্পশন কত ছিল? 50,000। 50,000 হলে মাসে কত হয়? 4,000 সামথিং। এখন বাড়িয়ে করে দিয়েছে 1 লক্ষ। সিনিয়র সিটিজেনদের 1 লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্টের উপর যাদের চলে তাদের বিরাট বেনিফিট হয়েছে। 1 লক্ষ টাকা পর্যন্ত ডবল করে দিয়েছে, 50,000 টাকা 1 লক্ষ। ন্যাচারালি এই বাজেটে এমন কোন সেকশন নেই তাকে নরেন্দ্র মোদীজি সরকার টাচ করেননি। বেকার যুবক যুবতী থেকে, গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে, শিল্পোদ্যোগী থেকে, হাতের কাজ করে যারা আর্টিজান থেকে, ভারতবর্ষের মূলবাসী জনজাতি, তাদের জন্য একলব্য বিদ্যালয়, যে 75টা প্রাচীন জনজাতি আছে, লোধা, সবর সহ ইত্যাদি সহ, তাদের গ্রামগুলো 37,000 ট্রাইবেল গ্রামকে মডেল ভিলেজ তৈরি করা,
এবং যাতে ইলেকট্রিকের বিল দিতে না হয় প্রধানমন্ত্রীর সূর্য ঘর প্রকল্প, সেখানে সাবসিডির কথা বলা হয়েছে যারা সোলার আলো লাগাবেন বাড়ির ছাদে। সব মিলিয়ে এই বাজেট কি মিনি ইন্ডিয়া দিল্লি বলে দিয়েছে। আমাদের দেশের গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ, তাই সংবিধানের প্রথম লাইন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। দিল্লি অলরেডি ভোটেড ইন ফেভার অফ বিজেপি অ্যান্ড এনডিএ। The budget passed by the people, not only the parliament. আর এই যে আজকে বাজেট হলো দিশাহীন, লক্ষ্যহীন, কঠিন এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে এই রাজ্য চলছে। মাননীয় বামফ্রন্ট ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও 2011-তে রেখে দিয়ে গেছিল 1,98,000 কোটি টাকার ঋণ, মাননীয়া করেছেন 6 লক্ষ কোটি টাকার ঋণ। বাম আমলে নবজাতকের মাথায় চাপত 20,000 টাকা ঋণ, আর পিসির আমলে, মাননীয়া তৃণমূলের আমলে একজন জন্মগ্রহণ করলে তার মাথায় চাপছে 59,000 টাকা ঋণ। এই বাজেটে একটা কর্মসংস্থানের কথা নেই, নট এ সিঙ্গেল কর্মসংস্থান। কেন আপনি পড়বেন? শুধু জ্ঞানের জন্য? জ্ঞানার্জন সেগুলো আগে ছিল, জনসংখ্যা এইটুকু ছিল। আগে বাবা মারা আজ থেকে 50 বছর 70 বছর আগে বিদ্যালয়ে পাঠাতেন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য, জ্ঞানার্জনের জন্য। এখন বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে যাতে আমার ছেলে বা মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের সমাজের পরিবারের অর্থনৈতিক দায়িত্ব নিতে পারে। চাকরি নেই। বাম আমলের 1 কোটি, মমতা ব্যানার্জির আমলে 2,15,00,000। 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তালা চাবি। রাজ্য বাজেটে বেকারদের জন্য একটা কথা নেই, পেনশনার্সদের জন্য একটা কথা নেই, সিনিয়র সিটিজেনদের জন্য একটা কথা নেই, শিল্পের জন্য একটা কথা নেই। 4% ডিএ আপনাকে কে দিতে বলেছে? ডিএ তো কর্মচারীর অধিকার। আপনি স্যাট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কয়েক বছর ধরে কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, ডাক্তার, রাজ্য সরকারের যারা এমপ্লয়ি এবং রিটায়ার্ড, তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। কত গ্যাপ ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে বাজেট পেশের আগে? 39। দিলেন কত? 4। গ্যাপ থাকলো কত? 35। পে কমিশন কবে করেছিলেন? পঞ্চম, মানে 15 সালে 6th পে কমিশন। ওটা ভারতবর্ষে 7th পে কমিশন হয়ে গেছে সব রাজ্যে। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভান্স 8th পে কমিশন করে দিয়েছে। আপনি 15 সালে 6th পে কমিশন করেছেন, কার্যকর করেছেন 19-এ ঘোষণা করে 20 সালের জানুয়ারি মাসে। আপনার 7th পে কমিশনের ইমপ্লিমেন্টেশন নেই, 8th পে কমিশন তো দূরের কথা, অনেক দূর যেতে হবে। আবার সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট 4% দিয়ে দিবে, গ্যাপ হয়ে যাবে 39%। 35-4-39। তাই এটা সরকারি কর্মচারীদের আন্দোলন এবং আগামী বছর ভোট। আপনি যতই চেষ্টা করুন না কেন, পোস্টাল ব্যালটের ভোটে আপনি হারবেন, হারবেন, হারবেন। এই বাজেটে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। বিদ্যালয়গুলোকে আধুনিকীকরণ করা, তার কোনো পরিকল্পনা নেই। লাখস অফ স্টুডেন্ট, তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কোনো কথা নেই। আইসিডিএস, আশাকর্মী, সব রাজ্যে বেশি টাকা পায়। মধ্যপ্রদেশে আশাকর্মীরা 10,000 টাকা পায়, আইসিডিএস এর হেল্পাররা পায় 12,000, শিক্ষিকারা পায় 15,000। এই রাজ্যে সবচেয়ে কম পয়সা পায়। আপনি 3 বছর আগে মাননীয় স্মৃতি ইরানির সময়ে 200 কোটি টাকা পেয়েছিলেন স্মার্ট মোবাইল ফোনের। 3 বছর ধরে টাকার ইন্টারেস্ট খেয়েছেন। খেলা মেলা, ইমাম ভাতা, দুর্গাপূজা, চাঁদা এসব করে নষ্ট করেছেন বিজ্ঞাপনে। আপনি আজকে বলেছেন, যখন কেন্দ্র টাকা ফেরত দিতে বলেছে, যে আমি এবছর 200 কোটি টাকার স্মার্টফোন কিনে দেবো। ওটা 3 বছর আগে আপনাকে ভারত সরকার দিয়েছে। গোটা রাজ্যে এত নদী, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কত নদী আপনি বলুন।
গোটা রাজ্যের নদীকে সার্ভে করার জন্য মাত্র 200 কোটি টাকা বরাদ্দ। কি হবে এতে? আপনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন, 3 বছর ধরে করবেন বলেছেন, মানে 26-এ ভোটটা আপনাকে নিতে হবে। আপনি 1 ডিসমিল জমি অধিগ্রহণ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানে। কোথায় হবে এক্সকাভেশনটা? কোথা দিয়ে আপনি কাটবেন? পলিটা ফেলবেন কোথায়? রিং বাঁধটা করবেন কোথায়? আমরা গাঁয়ের ছেলে, নদী এলাকার মানুষ, বঙ্গোপসাগরের এলাকার মানুষ, আমাদেরকে শিখিয়ে লাভ নেই। মাস্টার প্ল্যান কি আমরা জানি। কেলেঘাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া আমাদের উদ্যোগে হয়েছে, আমি জানি। আপনি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারবেন না। আপনি সাগরে যাওয়ার জন্য ব্রিজ করবেন বলেছেন, ওই জলপথটা কার? জাতীয় জলপথ। কোন দপ্তর? IWI, ইনল্যান্ড ওয়াটারওয়েজ। মন্ত্রীর নাম কি? সর্বানন্দ সোনোয়াল। ওই জলপথ দিয়ে বাংলাদেশ, জাপান সব জায়গায় জাহাজ যায়। আপনি একবারও বসেছেন? জাতীয়, আমরা তো পজিটিভ, মোদিজি সবসময় পজিটিভ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য। ওখানে আপনি বলছেন ডিপিআর বানাবো, আপনাকে ওখানে ব্রিজ করতে হলে ওই 200 কোটি টাকায় কিচ্ছু হবে না, সয়েল টেস্ট করতে চলে যাবে। আপনি করুন না রাইটসকে দিয়ে, সয়েল টেস্ট করতেই 200 কোটি টাকা চলে যাবে। আগামী বছর আরেকটা ভোট আছে, সেই বৈতরণী পারানোর জন্য, চুরির লাইসেন্স রিনিউয়াল করার জন্য এই সুন্দরবন এলাকার সাগর, পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপের লোককে টুপি পরানোর জন্য এই মিথ্যা কথা বলছেন। ওখানে ব্রিজ আপনার করতে গেলে 5000 কোটি টাকা লাগবে। অ্যাপ্রোচ রোডের জন্য জমি অধিগ্রহণ করতে হবে। এবং মোদিজি করে দেখিয়েছেন রামেশ্বরমে ফোল্ডার ব্রিজ। ওখানে ব্রিজ হবে, আমরাও চাই, বিজেপি এলে করবে ফোল্ডার ব্রিজ। জাহাজ এলে উঠে যাবে, জাহাজ বেরিয়ে যাওয়ার পরে জুড়ে যাবে। কত মিথ্যা আপনি বলবেন? ছত্রে ছত্রে মিথ্যা কথা, ঢপবাজি। কৃষক বন্ধুদের টাকা বাড়ানোর কথা নেই। লক্ষ্মীর ভান্ডার তো কে পায় না জানি না। বলছে আমাকে দেখে সবাই নকল করছে। আরে আপনাকে দেখে কেউ নকল করে না। আপনাকে দেখে একটাই নকল করা যেতে পারে, চুরি নকল করা, যেটা কেজরিওয়াল করতে গিয়ে, মদ বিক্রি করতে গিয়ে জেলে গেছে। আপনিও যাবেন, আপনি যে হারে মদ খাওয়াচ্ছেন আপনাকে যেতে হবে। মদে গেছে কেজরিওয়াল, মদেও যাবেন মমতা ব্যানার্জি, নিশ্চিন্ত থাকুন। পাড়ায় পাড়ায় মদের দোকান, যেতে আপনাকে হবে। কিচ্ছু করতে আপনি পারবেন না। আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমাকে দেখে সবাই করছে। আরে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে শিবরাজ সিং চৌহান চালু করেছে লাডলি বহিন, 1500 টাকা, তখন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ ছিলেন। আপনি চালু করার আগে সর্বানন্দ সোনোয়াল 60 লক্ষ মহিলাকে দেন আসামে। হেমন্তজি কন্টিনিউ করেছে, বাড়িয়ে দিয়েছে 1000 টাকা করে, 2500 টাকা দেয়। বিজেপি উড়িষ্যায় এসছে, সুভদ্রা যোজনায় 50,000 টাকা বছরে দিচ্ছে। বিজেপি মাইয়া যোজনাতে মহারাষ্ট্রে 2000 টাকা করে দিচ্ছে। বিজেপি মা তারি যোজনাতে ছত্তিশগড়ে এককালীন মহিলাদের 12,000 টাকা দিচ্ছে বছরে একবার। হরিয়ানাতে নায়েব সিং সাইনি 2100 টাকা দিতে শুরু করে দিয়েছেন। আর বিজেপি সরকার দিল্লিতে শপথ নেওয়ার পরেই 2500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকাবে। রাজস্থানে 500 টাকার সিলিন্ডার, 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার ব্যয়ভার ভজনলাল শর্মার সরকার নিচ্ছে। বিষ্ণুদেব সাইজ সরকার 3100 টাকা কুইন্টালে ধান কিনছে। আপনার এই বাজেট বইতে কৃষকদের নিয়ে কোনো শব্দ বাক্য নেই। কৃষকদের নিয়ে আপনি করেননি, সর্বনাশ করেছেন। উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসামের বর্ডার পুলিশকে দিয়ে আটকে কোচবিহারের ফালাকাটার, গোয়ালতোড়ের, লালগড়ের, আরামবাগ, গোঘাট, খানাকুলের আলু চাষিদের সর্বনাশ আপনি করেছেন। তাই কেন্দ্রীয় বাজেটের সঙ্গে এই বাজেটের কোনো তুলনাই হয় না। হেল অ্যান্ড হেভেন, কোনো তুলনা হয় না। আরো যখন ডিসকাশন হবে ইকোনমিস্টরাও বলবে, আর যারা পলিটিক্যাল পারসন 95 সাল থেকে কাউন্সিলর, আমি জানি বাজেট কি হয়, তার ইমপ্লিমেন্টেশনটা কি হয়। মোদিজি করে দেখিয়েছেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আর
গেছে দিল্লি থেকে আপ, 26-এ বিদায় করুন বাংলার পাপ। এটাই হোক আমাদের সকলের প্রার্থনা। প্রথম কথা বলি, পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটির অডিট না দেওয়া সত্ত্বেও ভারত সরকার কমিটমেন্টের 90% বেশি টাকা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী অডিট রিপোর্ট জমা দিয়ে 100% টাকা নিন এবং অলরেডি জিএসটির যা পাওনা 8 লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত এই সরকারকে ভারত সরকার দিয়েছে। উনি ডাটা না দেখে উনি কান দিয়ে দেখেন এবং চোখ দিয়ে বলেন। স্বাভাবিকভাবে উনার এই সমস্ত বক্তব্যের পিছনে কোনো ডাটা বা তথ্য নেই। উনি একটা হোয়াইট পেপার জারি করুন যে জিএসটিতে আমার প্রাপ্য কত, জিএসটির প্রাপ্য ঠিক হয়। সব রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে ভারত সরকারের অর্থমন্ত্রীর মিটিংয়ে, সেই মিটিংয়ে আগে ডক্টর অমিত মিত্র যেতেন এবং তিনি জিএসটি চালুর সময় কনভেনার ছিলেন অল স্টেট ফিনান্স মিনিস্টারদের। এখন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য যান। জিএসটিতে সেন্ট্রাল গভর্নমেন্টের গত চারটে ফাইন্যান্সিয়াল ইয়ারে, 21-এর আগেরটা ছেড়ে দিলাম, 21 সাল থেকে অদ্যবধি 4টে ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারত সরকারের কমিটমেন্ট কত ছিল, তিনি কত পেয়েছেন, তিনি একটা হোয়াইট পেপার দিন। উনার যদি কমিটমেন্ট অনুযায়ী মোর দেন 90% টাকা না পেয়ে থাকেন, অডিট রিপোর্ট না দেওয়া সত্ত্বেও, তাহলে অল পার্টি ডেলিগেশন পাঠান নর্থ ব্লকে এফএম এর কাছে। তাতে বিজেপি এমএলএরা বা এলওপি-কে ডাকলে আমি পার্টিসিপেট করব। আর আমি আপনাকে তথ্য ডাটা দিয়ে বলে দেব, কমিটমেন্টের মোর দেন 90% পেয়েছেন এবং দুটো রাজ্য অডিট দেয়নি, একটা সিপিএম পরিচালিত কেরালা আর একটা তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? আপনাকে পরিষ্কার বলি, গতকাল ভারতবর্ষের অর্থমন্ত্রী মানরেগা আর আবাস নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আটকাইনি, চলমান স্কিম। 25 লক্ষ জব কার্ডের আপনি টাকা, ভুয়া জব কার্ড বেরিয়েছে, এরা বলছে উত্তরপ্রদেশে বেশি। উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্যের ডিলিট হওয়া ফেক জব কার্ডের এগেনস্টে টাকা তুলে নেয়নি। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে 25 লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে 8,000 কোটি টাকা, 7,000 কোটি সামথিং ক্যালকুলেশন করে দেখা গেছে, তারা ভুয়া জব কার্ড হোল্ডাররা ভারত সরকারের সংবিধান প্রদত্ত কর্মসূচির টাকা তুলেছেন। কেন্দ্রের অর্থমন্ত্রী বলছেন টাকাগুলো আদায় করুন আর ওদের জেলে পুরুন, এটা চলমান স্কিম, টাকা নিয়ে যান। এটা আবাসের ক্ষেত্রেও তাই। আপনি তৃণমূল নেতাদের 3 তলা পাকা বাড়ি, প্রধানদের 17টা 18টা 35টা করে বাড়ি, গরিব আসল গরিব লোককে তালিকা পাঠান। আমি তো 10,98,000-কে যখন 60,000 করে দিলেন, আমি আপনাকে প্রস্তাব দিয়েছিলাম বিধানসভাতে, আপনি ছিলেন না, আপনার পঞ্চায়েত মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার। সেখানে বিরোধী দলনেতা দুটো প্রস্তাব দিয়েছিল, একটা গ্রাম সংসদ সভায় বসে তালিকা তৈরি করা, আর সেই তালিকা সর্বদলীয় মিটিং করে ইলেকশন কমিশনের নথিভুক্ত অথবা বিধানসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে কোনো একটা নিতে পারেন, নয় নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল অথবা বিধানসভায় যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব আছেন, সর্বদলীয় মিটিং করে পাস করুন। জ্যোতিবাবুর সময় রিলিফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি 3-ম্যান কমিটি থেকে থাকতে পারে, যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে বা ক্রপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেখানে তখন কি ছিল, গ্রাম পঞ্চায়েত লেভেলে বা ওয়ার্ড লেভেলে ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তার প্রতিনিধি, বিরোধী দলনেতা বা তার প্রতিনিধি, আর বিডিওর সরকারি প্রতিনিধি। আমাদের তো সিম্পল দুটো দাবি, গ্রাম সংসদ থেকে আপনি তালিকা করুন। আপনি এবারে যে তালিকা করেছেন তাতে 2.5 লক্ষ নাম মুখ্যমন্ত্রীকে বলতেকে পাঠিয়ে দিয়ে বলেছেন এটা ইনকোয়ারি হবে না, ঘর দিয়ে দিন। আমার এলাকায় আপনার বিডিও এফআইআর করেছে দাউদপুরের একজনের কাছে যে মুখ্যমন্ত্রীকে বলতে নাম লিখিয়ে 60,000 টাকা পেয়েছে, সে ভুয়ো লোক।
তার টাকা ফেরতের জন্য এখন বিডিও নন্দীগ্রাম 1 তিনি এফআইআর পর্যন্ত দাখিল করেছেন। আমরা চাই সে রাজ্য সরকারের হোক, কেন্দ্র সরকারের হোক, ঋণ নেওয়া টাকা হোক, ট্যাক্সের টাকা হোক আর জিএসটির টাকাই হোক, এটা পাবলিক এক্সচেকারের মানি প্রপারলি ইউটিলাইজ হোক এবং আসল বেনিফিশিয়ারিরা পাক। আপনার এই কাটমানি সিস্টেম, পার্টির লোকদের গোয়ালঘর দেখিয়ে 3টে করে বাড়ি এবং ফিশারি চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়া আমরা বিরোধী। আর আপনাকে শুনে রাখুন মমতা ব্যানার্জি, এই 60,000 বা 1,20,000 এখন কোনো ঘর হয় না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে 3 লক্ষ টাকার বাড়ি দেবো আমরা কমিটেড, অন রেকর্ড বলছি। এই রাজ্যের বিজেপির 2-3 জন প্রধান সারির নেতার মধ্যে অ্যাজ পার মাই পোস্ট, বাই ভার্চু অফ মাই পোস্ট, এলওপি হিসেবে আমি এই দায়িত্ব নিয়ে এটা বলছি। আমি আমার সেন্ট্রাল লিডারশিপ এবং আমাদের ভবিষ্যতের কর্মসূচির মধ্যে এটা ইনকর্পোরেট করাবো। সব এমএলএদের পক্ষ থেকে আমি কমিট করছি যে 1,20,000 বাড়ি হয় না। যারা জেনুইন 1,20,000 পাচ্ছেন, আরো 1,80,000 বিজেপি 26 সালে এলে দেবে। আর যারা পাচ্ছেন না রাজনৈতিক কারণে, কাটমানি দিতে পারছেন না, তাদেরকেও, সংখ্যা ফ্যাক্টর নয়, আমরা 3 লক্ষ টাকার বাড়ি তাদের জন্য দেব। কিছু সময় আগে বলেছে, আপনাকে উদ্দেশ্য করে বলেছেন যে রাজনীতিতে বিরোধিতা থাকবে কিন্তু মানুষের জন্য কাজ করতে হবে। উনি কত বছরের এমপি? ওনার এখন 11 বছর চলছে, 10 বছর 9 মাস। উনি প্রত্যেকটা নির্বাচনে ঢপের চপ করেন। ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ হয়েছে। আপনারা যেভাবে প্রাথমিক পরিকল্পনা ঘাটালের এসডিও অফিসে প্রকাশ করেছেন মানসবাবুর উপস্থিতিতে, দেববাবুর উপস্থিতিতে, তাতে তো দাসপুর সহ বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আগে জমি অধিগ্রহণ শেষ করুন, জমি অধিগ্রহণ করার পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লি যাবেন, 50 ভাগ টাকা আপনারা দেবেন, 50 ভাগ টাকা ভারত সরকার দিতে প্রস্তুত। ভারত সরকার যদি কেলেগাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডুয়া, কান্দি মাস্টার প্ল্যানে টাকা দিয়ে থাকতে পারে, ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে। তো আগে জমি অধিগ্রহণ করুন। রিং বাঁধ কোথায় দেবেন, তার জমি কোত্থেকে পাবেন? এক্সকাভেশন, খনন করবেন, মাটি কোথায় ফেলবেন, নতুন মাটি কোথায় পাবেন? এতগুলো কাঠের ব্রিজ রয়েছে, বাঁশের ব্রিজ রয়েছে, কালভার্ট রয়েছে, তাকে পাকা ব্রিজে কনস্ট্রাকশনে করবেন। এগুলো ক্লিয়ার করুন। 500 কোটি টাকাতে কিচ্ছু হবে না। ওই প্রজেক্টটা মিনিমাম 2,000 কোটির বেশি। 200-500 কোটি টাকাতে সাগরে ব্রিজ হয় না। ওটা জাতীয় জলপথ, ওখান দিয়ে বড় বড় বিদেশি জাহাজ যায়। রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে। আর জাতীয় জলপথের আগে এনওসি নিতে হবে ইনল্যান্ড ওয়াটারওয়েজ থেকে। আপনি এনওসি নিয়েছেন? সব মিথ্যা কথা, সব লোক জানে। আর আপনার লক্ষ্মীর ভান্ডারকে কেউ কপি করেনি। আপনি শিবরাজ সিং চৌহানের লাডলি বইনকে প্রশান্ত কিশোরের বুদ্ধিতে কপি করেছেন। আপনি প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করলে বলে দিবে যে আপনার কাণ্ড কারখানাটার পিছনে উনার কি অবদান ছিল। দপ্তরের বাজেট নিয়ে ওনাকে জানতে চাওয়া হলে উনি বলেন যে উনি জানেন না, স্পিকার জানেন, স্পিকারকে জিজ্ঞেস করুন। বাজেট নিয়ে স্পিকার জানেন? স্বরাষ্ট্র পুলিশ দপ্তরে। হ্যাঁ, উনি কোনোদিন সোমবার কোশ্চেন অ্যান্সারে আসেন না। উনি ডিপার্টমেন্টাল বাজেটে কোনোদিন স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তরের বাজেট করেন না, কোনোদিন করেন না। এবং এই প্রথম, আমি 2006 থেকে এমএলএ, মাঝখানে কয়েক বছর এমপি ছিলাম, এই প্রথম রাজ্য বাজেট সরাসরি লাইভ টেলিকাস্ট হয়নি। টেলিকাস্ট হয়নি মানে ফুটা বাজেট বলে। লক্ষ্মী ভান্ডারের বৃদ্ধি নাই, ভাতার বৃদ্ধি নেই, চাকরির কোনো গল্প নেই। লক্ষ্মীর ভান্ডার কি তাহলে এফেক্ট ফেলবে বিধানসভা ভোটে? আপনি কোন চ্যানেল? হ্যাঁ, সিএম লক্ষ্মীর ভান্ডার এফেক্ট কি ফেলবে? লক্ষ্মীর ভান্ডার চাকরি এফেক্ট, মানে টাকার যে ভাতাটা বাড়বে, চাকরি এফেক্ট ফেলবে। চাকরি চাইলো কবে? 26 সালে উনি প্রাক্তন হওয়ার পরে পাবে। সিএম বলেছেন যে বিজেপি ভিন রাজ্যের ভুয়ো ভোটারদের নাম তালিকাভুক্ত করতে, কিছু আগে বলেছেন ভিন রাজ্যের। ওনার কষ্ট হচ্ছে আরি জাপ্তাম নেই। উনি পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম পাঠিয়েছেন, ওনাকে আমরা বসতে দেবো না।